আলোচনার সুবাদে আপনার কাছে জানতে চাই যে স্ট্রোকের ট্রিটমেন্ট কি, কিভাবে আপনারা ট্রিটমেন্ট করেন? আচ্ছা, ভেরি নাইস কোশ্চেন। ট্রিটমেন্ট বেসিক্যালি ট্রিটমেন্টটা শুরু হয় বাসার থেকে, স্ট্রোক হওয়ার পরের থেকে, তারপরে হসপিটালে স্টেবিলাইজ করার পরে আবার রিহ্যাব সেন্টার অথবা লং টার্ম কেয়ার সেন্টারে পাঠানো হয়, আরও ভালো হলে বাসায় পাঠানো হয়। এখন বাসায় কি ট্রিটমেন্টটা দিতে হবে? স্ট্রোক সিমটম যখন হয়েই গেল তখন সাথে সাথে 911 কল করতে হবে, কিন্তু পেশেন্টকে ড্রাইভ করতে দেওয়া যাবে না। নাম্বার 2, রেকর্ড করতে হবে কখন স্ট্রোকের সিমটমটা প্রথম হইল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হইল ফার্স্ট 1 আওয়ার এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। যত আর্লি ট্রিটমেন্ট শুরু করা যায় তত প্রিভেনশন করা যায়, লাইক ডেথ এবং লং টার্ম কমপ্লিকেশনস, অ্যান্ড রিকভারি রেটও অনেক বেশি হয়। টাইমটা রেকর্ড করতে হবে। আর পেশেন্টকে কোনো রকমের মেডিসিন দেওয়া যাবে না, কোনো রকমের খেতে দেওয়া যাবে না, আর পানিও খেতে দেওয়া যাবে না। আর বাসাতে আর কথা না বলা বেশি ভালো, কোনো কথা না বলাই ভালো। সামবডি এলস উইল টক ফর হিম। তারপর ঘুমোতে দেওয়া যাবে না, কেমন? তারপর হসপিটাল নিতে হবে, 911 নিয়ে যাবে হসপিটাল যাওয়ার পরেই ওই যা বললাম কিছু কিছু ইনভেস্টিগেশন করা হবে। ইনভেস্টিগেশন করার পরেই ট্রিটমেন্টগুলো শুরু হয়। কারণ ইসকেমিক স্ট্রোকে সাধারণত ওই ক্লট ব্লাস্টার দেওয়া হয়, ক্লট বাস্টার, টিপিএ বলে এটাকে, জাস্ট টু ডিজলভ দ্য ব্লাড ক্লট। নাম্বার 1। নাম্বার 2 দেওয়া হয় অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যাসপিরিন দেওয়া হয়। আর ব্লাড প্রেশার বেশি থাকলে এটা ব্লাড প্রেশার ট্রিটমেন্ট দিতে হবে কমানোর জন্য। হ্যাঁ, রাইট। তারপরে কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রল ট্রিটমেন্ট দিতে হবে, বলা হয় স্টেটিন যেটাকে বলা হয়, কেমন? তারপরে ওই ক্যারোটিড আর্টারি, যেটা বললাম এটা ওয়ান অফ দ্য কমন থিং। আর্টারি যদি ব্লকেজ থাকে তখন ক্যারোটিড আর্টারিএক্টমি করা হয়। আরেকটা যেটা হচ্ছে মেকানিক্যাল রিমুভাল অফ দ্য ব্লাড ক্লট। ব্লাডে যদি ক্লট থাকে, ওই প্রসঙ্গটা আমি পরে যাচ্ছি। এখানে তো ফিজিওথেরাপিটা একটা ইম্পর্টেন্ট। আপনি তো বললেন যে মেডিসিনাল ট্রিটমেন্ট তো অবশ্যই। হ্যাঁ, আমি কামিং টু দ্যাট থিং অ্যাকচুয়ালি। এটা আইল কাম টু দ্যাট। তারপর মেকানিক্যালি ক্লটটা রিমুভ করা হয়। তারপর পেশেন্টকে স্টেবিলাইজ করার পরেই ওই থেরাপি শুরু করা হয়, যেমন স্পিচ থেরাপি, যদি ফিসের যদি প্রবলেম হয়। তারপরে ফিজিওথেরাপি টু স্ট্রেংথেন দ্য মাসল। স্পিচ থেরাপি দেওয়া হয় স্পিচটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, কেমন? আরও কিছু থেরাপি দেওয়া হয়, যেমন কগনিটিভ থেরাপি। কগনিটিভ থেরাপিটা হলো ইজ কাভার্ড বাই OHIP, বা স্পিচ থেরাপি ইজ নট কাভার্ড বাই OHIP। কাভার করে, ফিজিওথেরাপি কাভার করে। এটা শুরু করা হয় হসপিটাল সেটিংয়েই অলরেডি। যা বললাম আর কি, ফিজিওথেরাপি টু স্ট্রেংথেন দ্য মাসল, টু ইমপ্রুভ দ্য ব্যালেন্স অফ দ্য পেশেন্ট। তারপর বলা হয়, যেটা করা হয় কগনিটিভ থেরাপি দেওয়া হয়, জাস্ট টু ইমপ্রুভ দ্য অ্যাওয়ারনেস। টিচ করা হয় হাউ টু হোল্ড ইনফরমেশন অ্যান্ড ইউজ ইট ইন ফিউচার। আরও টিচ করা হয় টু ইউজ ইয়ার্স অ্যান্ড আইস টু ইমপ্রুভ ইউর লার্নিং স্কিল, এটা দেখার জন্য করা হয়, কেমন? এটাকে বলা হয় কগনিটিভ থেরাপি। তারপরে অকুপেশনাল থেরাপিও দেওয়া হয়। অকুপেশনাল থেরাপিটা হলো ওই লাইফ স্কিল বাড়ানো হয়, যেমন পেশেন্ট যেন রিডিং করতে পারে, অথবা শেখানো হয় হাউ টু ইট প্রপারলি। দ্যাট অনেক সময় স্ট্রোক পেশেন্ট যেটা হয়, ঠিকভাবে না খেলে খাবারটা অনেক সময় ফুসফুসে চলে যায়, হ্যাঁ, টাকে চলে যায়, নিউমোনিয়া হতে পারে, তাই না? কোনো অ্যাসপিরেশন নিউমোনিয়া যেটাকে বলা হয়, এগুলো টিচ করা হয়, কেমন? তারপরে আরও এগুলো দেওয়া হয়। তারপরে বাথিং কীভাবে করতে হবে শেখানো হয়। তারপরে শেখানো হয় হাউ টু ড্রেস, কেমন? তারপরে আরও কিছু দেওয়া হয়, মেকানিক্যাল কিছু ডিভাইস দেওয়া হয় টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ আর ইমপ্রুভ মোবিলিটি, যেমন হুইল চেয়ার দেওয়া হয়, ওয়াকিং স্টিক দেওয়া হয়, কেন দেওয়া হয়। তারপরে অ্যাঙ্কেল ব্রেস অর্থোসিস ইউজ করা হয়, দে ক্যান ওয়াক, প্যারালাইজড বাট স্টিল দে আর এবল টু ওয়াক। দিস ভেরি অ্যাডভান্স স্টেজ দে ডু ইট। এটা বেসিক্যালি করা হয় ইসকেমিক সব ধরনের স্ট্রোকে। তারপরে হেমোরেজিক স্ট্রোকের ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজমেন্ট আছে। মানে এই ট্রিটমেন্ট ইজ 2 পার্টস বেসিক্যালি। 1 পার্ট হলো মেডিকেল ট্রিটমেন্ট, ব্লাড প্রেশার বেশি হলে যেমন ব্লাড প্রেশার মেডিসিন দিতে হবে। তারপরে ওভার ইউজ যদি করা হয় কোনো ব্লাড থিনার, যেমন ওয়ারফারিন, হোয়াটএভার, ইট হোল্ড ইট ইমিডিয়েটলি, তাই না? তারপরে কী করা হয়, যে ব্লাড ক্লট বা ব্লাডটা রিমুভ করা হয় ব্রেন থেকে। কীভাবে করা হয়? এটা স্কালে একটা হোল করা হয়, স্কালে একটা ওপেন সার্জারি করা হয়, অথবা কোনো সময় এটা একটা মেজর অপারেশন, কোনো টেম্পোরারি রিমুভ করা হয় ব্রেনের একটা স্কাল টু ইমপ্রুভ পেশেন্ট কন্ডিশন, তারপর ডেথ রেট কমানোর জন্য। অ্যান্ড দেন ইটস টেম্পোরারি রিমুভাল, এটাই সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়। আর ক্লিপিং করা হয়। তারপরে ABM যেগুলো আছে, আর্টেরিওভিনাস ম্যালফরমেশন, ওগুলো রিমুভ করা হয়। তারপর আমি একটু আগে যেটা বললাম, অ্যানুরিজম থাকলে অ্যানুরিজমটাকে রিমুভ করা হয়, যাতে টু প্রিভেন্ট টু ট্রিট দিস কন্ডিশন। আপনি এই প্রসঙ্গটা বলতেছিলেন যে যদি মেডিসিনাল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি হতে বা এগুলো
মেডিসিনাল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি তো পরের ব্যাপার, মেডিসিনাল ট্রিটমেন্ট কাজ করছে না, তখন রোগীর সাধারণত দেখা যায় যে ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন পড়ে এবং তখন এই অপারেশনগুলো করা হয় নাকি? রাইট, অপারেশন বেসিক্যালি যেমন আমি যেটা বললাম আর কি, ইসকেমিক স্ট্রোক যদি ক্লট থাকে ইউ হ্যাভ টু রিমুভ দ্য ক্লট, আর যদি হিমোরেজিক স্ট্রোক হয় ইউ হ্যাভ টু রিমুভ দ্য ব্লাড ফ্রম দ্যার ইনসাইড, আদারওয়াইজ ইট কজেস প্রেশার ইফেক্ট, ইট কজেস প্রেশার অন দ্য ব্রেন, কিপ অন ব্লিডিং, তাই না? তখন এই ব্লাডটা রিমুভ করতে হয়, এই ক্লটটা রিমুভ করতে হয়, তো ব্রেনের সাধারণত একটা হোল করে ব্লাড রিমুভ করে। এই যে সার্জিক্যাল প্রসিডিউরগুলো বলছেন, এই সার্জিক্যাল অপারেশনের সাকসেস রেট কেমন? Success is quite good actually. So it improves the, it reduces the death rate significantly. Because pressure যখন রিমুভ করা হয়, আদার বডি কন্ডিশন মেনটেন করা হয় প্রপারলি, আদার ভাইটালস, তখন ইট সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট অফ ডেথ করে, তারপর লং টার্ম ডিসেবিলিটিও প্রিভেন্ট করে। ডক্টর আলম, আমরা মোটামুটি স্ট্রোকের ডেফিনেশন জানলাম, প্রকার জানলাম, ক্লিনিক্যাল ফিচার যেটা সহজ মানুষ বুঝতে পারবে যে তার আত্মীয় স্বজনের কি দেখে বুঝতে পারবে যে হয়তো বা স্ট্রোক হয়েছে, ট্রিটমেন্টও বলেছেন। আমরা একবারে শেষ পর্যায়ে এসেছি, আমরা আপনার কাছে জানতে চাই যে এই ট্রিটমেন্ট হয়ে গেল, কিন্তু আমরা তো চাই না আমাদের আপনজন কেউ স্ট্রোকে আক্রান্ত হোক বা মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হোক, তো এই প্রিভেন্টিভ মেজারমেন্ট কি আছে? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায়ই শুনে থাকি যে লং টার্ম কেয়ার, শর্ট টার্ম কেয়ার কমিউনিটি লেভেলে এই স্ট্রোকের রোগীদের দেওয়া হয়, এই জিনিসগুলো যদি একটু হাইলাইট করেন, প্লাস এগুলো সুবিধা পেতে গেলে মানুষকে কিভাবে প্রসিড হতে হবে, কিভাবে মানুষ এই সুবিধাগুলো পেতে পারে? থ্যাংক ইউ। ট্রিটমেন্ট, স্ট্রোক ইজ এ প্রিভেন্টিভ কন্ডিশন, উই ক্যান প্রিভেন্ট ইট আপ টু 80%. হোয়াট ডাজ ইট মিন? বেসিক্যালি 80% স্ট্রোক উই ক্যান প্রিভেন্ট। দেখুন প্রিভেনশনগুলো কী কী মেজার্স আছে। নাম্বার 1 হলো প্রপার ডায়েট, বলা হয় মেডিটেরিয়ান ডায়েট ইজ দ্য বেস্ট। মেডিটেরিয়ান ডায়েটটা হলো দ্য মেইন সোর্স অফ ফ্যাট হবে অলিভ অয়েল, কেমন? নাম্বার 2, লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, প্ল্যান্টি, ইউ ক্যান ইট, দের ইজ নো লিমিট, ইউ ক্যান ইট লট অফ ফ্রুটস, লট অফ ভেজিটেবলস অ্যান্ড লট অফ নাটস আর ভেরি গুড, অ্যান্ড লেগুমস। তারপর ফিশ, ইউ ক্যান ইট লট অফ ফিশ, বলা হয় লবস্টার ইজ গট লিটল বিট অফ ফ্যাট, বাট অল দ্য ফিশেস আর গুড। less as possible meat and dairy product, মিল্ক খেলেও স্কিম মিল্ক খেতে হবে, কেমন? এটা হলো ডায়েট। নাম্বার 2, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কি বডি ফিজিক্যালি অ্যাক্টিভ। তো কতটুকু জিম করতে হবে? এটা বলা হয় হেলথ কানাডা যে মিনিমাম 150 মিনিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, intense physical activity minimum per week. Per week. That means 25 minutes to half an hour a day, every day. And 2 hours you have to do muscle strengthening exercise, means lifting heavy weight, these things. This is important. There's no maximum for exercise, as much as you can, but not too much. Number 3, you have to stop smoking. Come on. Smoking is a very important thing because it damages the blood vessels in the brain. It causes narrowing of the blood vessels. And treat hypertension very properly. You have to go to the doctor regularly and check blood pressure, and you have to keep the blood pressure normal. Number 3, body mass, যেটাকে বলা হয় body weight, body weight-টাকে normal রাখতে হবে। Overweight বা obesity is a significant cause of stroke. Then body weight how much? BMI should be less than 25. BMI বলতে basal body mass index. Body mass index. Weight divided by meter square, right? এটা হবে লেস দেন। ডক্টর আপনাকে এটা বুঝিয়ে বলবে, এটা সব সাধারণত এটা কি 30 এর নিচে থাকতে হবে? 25 এর নিচে থাকতে হবে। 25 এর নিচে বলা হয় 18 to 25, around 23, 24 is the best. আচ্ছা আচ্ছা। তারপরে ডায়েটটা তো বললাম, that you have to keep your cholesterol level normal, especially LDL is very good, very important. LDL কম রাখতে হবে। তারপরে HDL, গুড কোলেস্টেরল বাড়াইতে হবে। তো গুড কোলেস্টেরল কেমনে বাড়াতে হবে? সেটা হলে বেশি করে omega 3 খেতে হবে, অথবা হেলথি ফুড যা বললাম, ফিশ হ্যাজ গট লট অফ omega 3 অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তারপরে ব্লাড প্রেশার, তারপর হইলো ডায়াবেটিস। এটা কিপ ইউর ডায়াবেটিস আন্ডার গুড কন্ট্রোল, দিস ভেরি ইম্পর্টেন্ট। HbA1c যেটাকে বলা হয়, ইউ হ্যাভ টু কিপ ইট লেস দেন 7। সো যারা ডায়াবেটিক অলরেডি, তাদেরকে এভরি 3 months ব্লাড চেক করতে হবে, কেমন? যাদের নাইও 50-র পরে রেগুলারলি ব্লাড টেস্ট করতে হবে, once a year is very important. তারপরে স্ট্রেস ওয়ারিস ইজ নেভার গুড থিং, বিকজ অ্যাংজাইটি, যারা বেশি অ্যাংশাস পিপুল, তাদের বলা হয় স্ট্রোকটা বেশি হয়। দর্শক, আমাদের জীবনে অতিরিক্ত মানসিক চাপ, চর্বিযুক্ত খাবারে লাল মাংসের আধিক্য, অতিরিক্ত লবণের ব্যবহার, ধূমপান এবং অ্যালকোহলের কারণে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলেই
স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকিতে রয়েছি। এর জন্য প্রয়োজন সমস্ত চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকা, যারা বিশেষত ডায়াবেটিস, হাইপারটেনশন রোগে ভুগছেন তাদের নিয়মিত ঔষধ সেবন সহ শৃঙ্খলিত জীবনযাপন করা এবং প্রতিদিন পরিমিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি। বিশেষত স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ রিলেটেড সমস্ত প্রিডিসপোজিং ফ্যাক্টর থেকে দূরে থাকা আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন। সকলের সুস্থ, সবল এবং কর্মময় জীবনের প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।